ক্রলিং প্রসেসটা ঠিক কিভাবে কাজ করে এটা আমাদের মধ্যে অনেকেরই হয়তো জানা নেই। তো আজকে এই ক্রলিং প্রসেসটাকে নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এটা কিন্তু আপনার ওয়েবসাইটের পুরো ফিউচারটাকে চেঞ্জ করে দিতে পারে। আপনার যদি জানা না থাকে তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি পুরো ভিডিওটাকে দেখুন। একটা গুগল বোট আপনার ওয়েবসাইটকে কিভাবে ক্রল করে তার পুরো ডিটেলস আপনি কিন্তু জানতে পারবেন। ক্রলিং কাকে বলে? ক্রলিং হলো এমন একটা প্রক্রিয়া যেটাতে সার্চ ইঞ্জিন, মানে যদি আমি গুগল বোটের কথা বলি, তো সেই গুগল বোট ইন্টারনেটে থাকা বিভিন্ন যে ওয়েবসাইট বা ওয়েবসাইট যে পেজগুলো আছে সেগুলোকে স্ক্যান করতে থাকে এই প্রসেসের মাধ্যমে। এখন এই ক্রলিং প্রসেসটাকে সম্পূর্ণ করে একটা গুগল বোট, যেটাকে আমরা ক্রলার হিসাবে বলি। তো গুগলের ক্ষেত্রে এটাকে গুগল বোট নামে আমরা সবাই চিনি, রাইট? তো বিভিন্ন সার্চ ইঞ্জিনের ক্রলার কিন্তু ডিফারেন্ট হয়। তো গুগলের ক্ষেত্রে আমরা যেমন গুগল বোট হিসাবে চিনি, তো বিংয়ের ক্ষেত্রে বিংয়ের বোট হিসাবে আমরা অনেকেই জানি। তো সেই রকম বিভিন্ন রকমের যে সার্চ ইঞ্জিন আছে তাদের বোট কিন্তু বিভিন্ন নামে পরিচিত আছে। আচ্ছা, তো এখন আমরা জানবো এই যে ক্রলিং করছে, তো সেই ক্রলিংয়ের কী কী প্রসেস আছে, মানে প্রথমে কোন জিনিসটা হয়, এরপরে কোন জিনিসটা হয়, তো এইরকম কী কী প্রসেস আছে। তো সর্বপ্রথম যে প্রসেস হলো সেটা হচ্ছে ইউআরএল ডিসকভারি। আপনার ওয়েবসাইটের পেজকে গুগলের সার্চ রেজাল্টে শো করার আগে গুগলকে আপনার ওয়েবসাইটের পেজের ইউআরএল, আপনার কন্টেন্টটা শো হবে, সেই ইউআরএলটাকে কিন্তু গুগলকে আগে ফার্স্ট ডিসকভার করতে হবে। তো সেই জন্য ক্রলারের সর্বফার্স্ট যে প্রসেস হল সেটা হলো আপনার ওয়েবসাইটের ইউআরএলকে ফাইন্ড করা। গুগলে কন্টিনিউয়াসলি নতুন নতুন যে পেজগুলো আসতে থাকে এবং নতুন যে পেজগুলো আপডেট হতে থাকে সেখানে অলওয়েজ ক্রল করতে থাকে নতুন আপডেটেড কন্টেন্ট পাওয়ার জন্য। আচ্ছা, তো এখানে একটা জিনিস হচ্ছে, আপনি যদি লক্ষ্য করেন দেখবেন বড় বড় যে নিউজ সাইট আছে, আমি এখানে আপনাকে একটা জিনিস দেখাবো। এখানে আপনি দেখুন, আমি নিউ ইয়র্ক টাইমের হোম পেজটা ওপেন করে রেখেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন পেজ আছে। তো সেখানে ক্যাটাগরি, আপনার কন্টেন্টের পোস্ট, বিভিন্ন রকমের ইউআরএল এখানে আপনি দেখতে পারবেন। তো সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, গুগল বোট যখন নতুন কোনো ইউআরএলকে ডিসকভার করে সেক্ষেত্রে যেটা নোন ইউআরএল আছে, যে ইউআরএলটা অলরেডি গুগল বোটের কাছে জানা আছে, গুগল সর্বপ্রথম কিন্তু সেই ইউআরএলটাকে ফলো করে। তো সেই ইউআরএলে গিয়ে যদি দেখে যে নতুন কোনো ইউআরএল ওই পেজের ভিতরে আছে, তাহলে কিন্তু সেই নতুন পেজটাকে ওখান থেকে ক্রল করতে থাকে। যেমন ধরুন, এখানে আমি যদি বিজনেসের ভিতরে টেকের উপরে যাই, তাহলে এই যে টেক ক্যাটাগরি এখানে আছে, এখানে কন্টিনিউয়াসলি কিন্তু নতুন নতুন পোস্ট পাবলিশ হতে চলেছে, তাই না? তার মানে এই যে পাবলিশ করা নতুন কন্টেন্টগুলো এখানে শো হচ্ছে কন্টিনিউয়াসলি, এই জন্যই ইন্ডেক্স হচ্ছে, কারণ গুগলের কাছে এই যে টেকনোলজি যে পেজটা আছে, যে ক্যাটাগরিটা আছে, কন্টিনিউয়াসলি কিন্তু গুগল বোট এখানে আসছে এবং এখানে আসার পর দেখতে পাচ্ছে যে এই কন্টেন্টগুলো ফ্রিকোয়েন্টলি এখানে আপডেট হচ্ছে। সেই জন্য যখনই এই পেজেতে নতুন কোনো কন্টেন্ট এখানে শো হবে, গুগল বোট কিন্তু ইনস্ট্যান্ট সেটাকে ক্রল করবে এবং ইউআরএলটাকে ডিসকভার করবে, রাইট? তো এটা কিন্তু ফার্স্ট প্রসেস, মানে গুগল ইউআরএল ডিসকভার করে নেওয়ার পর কিন্তু তখনই ইন্ডেক্সিংটা স্টার্ট হয়, রাইট? তো সেই জন্য আমরা দেখব যেসব পেজগুলোর অলরেডি গুগলে ইন্ডেক্স আছে, সেই পেজগুলোতে আমাদের যে পেজ এখনও ইন্ডেক্স হয়নি সেখানে যদি আমরা লিঙ্ক করানোর কোনো রকম ওয়ে বের করি, তাহলে কি হবে, নতুন পেজগুলো ইজিলি ইন্ডেক্স হবে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। মোস্ট অফ দ্য টাইম এখানে কিন্তু বেশিরভাগ নিউবি ইগনোর করে। তো ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আপনার যে পেজে গুগল অলরেডি ক্রল করেছে, মানে যে ক্যাটাগরি কিংবা আপনার যে পিলার পেজ বলতে পারেন, সেখানে গুগল অলরেডি আপনার পেজটাকে ইন্ডেক্স করে রেখেছে, সেখানে কিন্তু আপনি নতুন নতুন পেজের কিংবা আপনার নতুন কন্টেন্টের ইউআরএল ওখানে অ্যাড করতে পারবেন। তাহলে হবে কি না, ইন্ডেক্সের চান্সটা অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, এবারে আমরা একটু জানবো যে ক্রলিংয়ের স্পিডটা কীরকম হয়, মানে আপনার ওয়েবসাইটের এই ক্রলিং স্পিড আর এই নিউ ইয়র্ক টাইমের ক্রলিং স্পিড কি একই হবে? না, ক্রলিং স্পিড কিন্তু আপনার ওয়েবসাইটের নেচারের উপর ডিপেন্ড করছে। আপনি ফ্রিকোয়েন্টলি কত কন্টেন্ট পোস্ট করেন, আপনার ওয়েবসাইটের যে সার্ভার আছে সেটা কীরকম, মানে সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে, এখানে আপনার যখনই ইউআরএলকে গুগল বোট আইডেন্টিফাই করার পর ওই ইউআরএলকে যখনই গুগল কোনো ডাটা পাঠায়, মানে ওই ইউআরএল ভিতরে কোনো কন্টেন্টকে পড়ার জন্য, রাইট, আপনার সার্ভার যদি ইনস্ট্যান্ট রিপ্লাই না দেয়, তাহলে কিন্তু গুগল বোট ইজিলি ওটাকে ক্রল করতে পারবে না।
রাইট? তো এখানে কিন্তু আপনার ওয়েবসাইটের যে সার্ভার আছে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রোল করে। সেই জন্য অলওয়েজ আমরা ট্রাই করবো ভালো সার্ভার ইউজ করার জন্য। না হলে কী হবে, আপনার ইউআরএলকে যখনই গুগল বোট রিকোয়েস্ট পাঠাবে ওই ইউআরএল ভিতরের কন্টেন্টকে পড়ার জন্য, আপনার সার্ভার যদি ইনস্ট্যান্ট রেসপন্স না দেয় তাহলে কিন্তু ওটা ইজিলি ইন্ডেক্স হবে না। এরপর আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্টের কোয়ালিটি। আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি খুব ভালো না হয় তাহলে কিন্তু গুগল বোট ওটাকে ইজিলি রিড করার পর আপনার কন্টেন্টটাকে মানে ইন্ডেক্সিং না করিয়ে একটা ডি ইন্ডেক্সের পজিশানে ফেলে দেবে। আপনি দেখবেন যে আপনার সার্চ কনসোলে এরকম অনেক পেজ অ্যাজ এ ডিসকভার থাকে কিন্তু তারপরে সেটা ইন্ডেক্স হয় না। এটার কারণ কিন্তু এটাই, মোস্ট অফ দ্য টাইম কিন্তু থিন কন্টেন্টের জন্য ওই ডিসকভার পেজগুলো আর ইন্ডেক্স হতে যায় না। তো গুগল যখনই আপনার পেজকে একবার ডিসকভার করে নেয় তারপরে যদি ওর মনে হয় যে ওই কন্টেন্টের ভিতরে ভালো কোয়ালিটি কন্টেন্ট নেই, ভালো ইনফরমেশান নেই, সেক্ষেত্রে কিন্তু গুগল ওটাকে ডি ইন্ডেক্স করে দেয়। এরপর হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার। মানে আপনি দেখবেন যে নিউ ইয়র্ক টাইমের যে নিউজ সাইট আছে ওখানে কন্টেন্টের স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর। মানে একটা পিলার পেজে, মানে ধরুন টেকের, আপনার হেলথের এই যে পিলার পেজগুলো আছে এই পেজে কিন্তু কন্টিনিউয়াসলি নতুন নতুন কন্টেন্টগুলো ওখানে শো হচ্ছে। মানে গুগল বোর্ড যখনই টেক ক্যাটাগরিতে আসছে ওখানে আসার পরেই গুগলকে আর অন্য কোথাও যেতে হচ্ছে না নতুন টেক রিলেটেড কন্টেন্ট ফাইন্ড করার জন্য। তো অটোমেটিক্যালি টেকের যে ক্যাটাগরি আছে ওখানে নতুন পেজকে ওখান থেকেও ডিসকভার করে নিচ্ছে। তার ফলে হবে গুগল ইজিলি ওটাকে ক্রল করতে পারছে এবং ক্রলের স্পিডটাও কিন্তু ওখানে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা অন্যতম ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আপনার ক্রলিংয়ের স্পিডের জন্য। ক্রলারের সেকেন্ড যে প্রসেস সেটা হচ্ছে ফেচিং। এই ফেচিং প্রসেসে গুগল বোট যখন আপনার ওয়েবসাইটকে ডিসকভার করে ফেলে, ইউআরএলকে যখন জেনে যায়, তো তখন ওই ইউআরএলের ভিতরে যে কন্টেন্ট থাকে সেই কন্টেন্টটাকে সার্ভারে ডাউনলোড করে নেয়। মানে ওই কন্টেন্ট কিন্তু আপনার অ্যাকচুয়ালি HTML, CSS আর জাভাস্ক্রিপ্টের একটা মিশ্রণ। এই প্রসেসে ওই তিনটে যে কোডের ল্যাঙ্গুয়েজ আছে ওই পুরো টোটাল ল্যাঙ্গুয়েজটাকে ও আন্ডারস্ট্যান্ড করে নেয়। এই প্রসেসে পুরো টোটাল যে কন্টেন্টটাকে ও ওখানে ডাউনলোড করলো সেটাকে কিন্তু ও ফার্দার অ্যানালাইসিস করার জন্য পরের প্রসেসে যায়। তো আপনার ওয়েবসাইটে যদি কোনো CSS, HTML বা জাভার যদি কোনো কোডিংয়ের ক্ষেত্রে এরর হয়ে থাকে তাহলে কিন্তু গুগল বোট ওটাকে ইজিলি অ্যানালাইজ করতে পারবে না। এটাও কিন্তু একটা ইন্ডেক্সিংয়ের ইস্যু হয়ে যায়। এবং ফাইনাল যেটা প্রসেস সেটা হচ্ছে গিয়ে রেন্ডারিং। এই রেন্ডারিং প্রসেসে আমরা দেখব যে গুগল বোট আপনার আগের যে প্রসেসে যে HTML, CSS, জাভাস্ক্রিপ্টের যে কোডিং পেজটা ছিল সেটা ফাইনাল ভার্সানে কীরকম দেখায়। মানে আমরা যখন একটা ওয়েবসাইটকে ভিজিট করি, ওয়েবসাইটের যে পেজটা আমাদের দেখতে লাগে ওই ফাইনাল ভিউটা গুগলের বোট কিন্তু ওই রেন্ডারিং প্রসেসে দেখে নেয়। ওই রেন্ডারিং প্রসেসে দেখার পর গুগল বোটের কাছে যদি মনে হয় যে কোথাও প্রবলেম আছে তাহলে কিন্তু ইন্ডেক্সিংয়ের ইস্যু চালু হয়ে যায়। তো আমাদেরকে দেখতে হবে যে এই তিনটে প্রসেসে গুগলের বোটের কোনো রকম না ইস্যু হয়, মানে ইজিলি আপনার ওয়েবসাইটকে যেন ডিসকভার করার পর যেন ইজিলি সেই কন্টেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারে, কন্টেন্ট অ্যাক্সেস করার পর যেন রেন্ডারিং প্রসেসটাও খুব ভালো করে হয়। এর ফলে হবে কি না, আপনার ওয়েবসাইটের ক্রলিংয়ের স্পিডও অনেক বেশি হয়ে যাবে এবং সাথে সাথে ইন্ডেক্সিংটাও খুব ভালো হবে। তো আশা করছি এই ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এখানে SEO এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন ইনফরমেশান আমি পাবলিশ করতে থাকি।